আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ করতে আমেরিকার সাথে আলোচনা চলছে। ফের সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। আফগানিস্তানের প্রদেশে পাকিস্তানের বিমান হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে কৌতূহল এবং জল্পনা কল্পনার কোনো শেষ নেই, কারণ দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর এই ধরনের কূটনৈতিক তৎপরতা একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। আপনারা হয়তো জানেন যে ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA চুক্তিটি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরান তাদের পরমাণু কর্মসূচিকে অনেকটাই ত্বরান্বিত করেছিল, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্দার আড়ালে যে কূটনৈতিক আলোচনা চলছে তা মূলত এই কর্মসূচিকে একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ওমান এবং কাতারের মতো দেশগুলো এই ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, কারণ সরাসরি আলোচনার চেয়ে পরোক্ষ আলোচনা দুই পক্ষের জন্যই বর্তমানে বেশি সুবিধাজনক। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করছে তা হল অর্থনৈতিক স্থিতিশীলতা, কারণ ইরানের ওপর আমেরিকার যে কঠোর অর্থনৈতিক অবরোধ রয়েছে তা শিথিল করার শর্তেই ইরান তাদের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর নজরদারিতে আনতে রাজি হতে পারে। এই বিষয়টি শুধু ইরান বা আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারের ওপর, যা মূল্যস্ফীতি বাড়িয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বাড়িয়ে দেয়। তাই বর্তমান মার্কিন প্রশাসন চাইছে যে কোনো মূল্যে একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই সংকটের অবসান ঘটাতে, যাতে করে একদিকে যেমন পারমাণবিক বিস্তারের ঝুঁকি কমানো যায়, অন্যদিকে তেমনি বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেনকেও নিরাপদ রাখা সম্ভব হয়। আর ইরানের বর্তমান সরকারও দেশের অভ্যন্তরে চরম অর্থনৈতিক চাপ এবং মুদ্রাস্ফীতি সামাল দিতে একটি সম্মানজনক চুক্তির দিকে এগোতে চাইছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। আর্থসামাজিক অবস্থা যখন দীর্ঘস্থায়ী সংকটের মধ্য দিয়ে যায়, তখন সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের জনরোষে রূপ নিতে পারে, এবং বর্তমানে ইরানের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটছে। বেশ কয়েক বছর ধরেই ইরানের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা তাদের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, যা মাঝে মাঝেই বড় ধরনের আন্দোলনের রূপ নিচ্ছে। এবারের আন্দোলনের মূল কারণগুলোর দিকে তাকালে দেখা যায় যে দেশটিতে চরম মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি এবং জাতীয় মুদ্রার লাগামহীন দরপতন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যার ফলে তারা সরকারের অর্থনৈতিক নীতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিরুদ্ধে সরাসরি সোচ্চার হচ্ছেন। এর পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক স্বাধীনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের তরুণ সমাজ বর্তমান বিশ্বায়নের যুগে এসে নিজেদেরকে বৈশ্বিক সংস্কৃতির সাথে যুক্ত করতে চায়, কিন্তু কঠোর রাষ্ট্রীয় নিয়মকানুন এবং সেন্সরশিপ তাদের সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে। যখন কোনো দেশের যুব সমাজ তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভোগে, তখন তারা পরিবর্তনের জন্য রাজপথে নামতে বাধ্য হয়। আর ইরানের ক্ষেত্রে এই তরুণদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা মনে করেন যে বর্তমান প্রশাসনিক কাঠামো তাদের নাগরিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, এবং তারা বারবার আহ্বান জানাচ্ছে যাতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সম্মান জানানো হয়, এবং কোনো ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা না করা হয়। এই ধরনের আন্দোলন শুধু যে অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করে তা নয়, বরং বহির্বিশ্বেও দেশের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় ধরনের প্রভাব ফেলে।
যেমন পশ্চিমা দেশগুলো এই আন্দোলনের সূত্র ধরে ইরানের ওপর নতুন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে আরও কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করতে পারে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরও বেশি খাদের কিনারায় ঠেলে দেবে। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার ব্যবস্থা এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই খবরটি বর্তমানে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কারণ কোনো বিচারিক প্রক্রিয়ায় যখন তড়িঘড়ি বা দ্রুততার আশ্রয় নেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই ন্যায় বিচার লঙ্ঘনের একটি বড় শঙ্কা তৈরি হয়। ইসরায়েলের সামরিক আদালত এবং বিচারিক কাঠামোর মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের জন্য সর্বোচ্চ শাস্তির যে বিধানগুলো অতি দ্রুত কার্যকর করা হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর পর্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বর্তমান প্রশাসন তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থীদের সমর্থন ধরে রাখতে এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করছে, যা মূলত ফিলিস্তিনিদের মধ্যে একটি ভয়ের রাজত্ব কায়েম করার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত কোনো বন্দীর সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বচ্ছ বিচারিক কাঠামোর প্রয়োজন হয়। কিন্তু অভিযোগ রয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এই মৌলিক আইনি অধিকারগুলো থেকে ফিলিস্তিনি বন্দীদের বঞ্চিত করা হচ্ছে। এই ধরনের কঠোর পদক্ষেপ শুধু মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনই নয়, বরং এটি দীর্ঘস্থায়ী ফিলিস্তিন ইসরায়েল সংকটের যে কোনো ধরনের কূটনৈতিক সমাধানের পথকে আরও বেশি কণ্টকাকীর্ণ করে তুলছে। কারণ যখন কোনো একটি পক্ষ আইনি কাঠামোর চরম অপব্যবহার করে, তখন অপর পক্ষের মধ্যে ক্ষোভ এবং হতাশা বহুগুণ বেড়ে যায়, যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দেয়। ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা, এই শিরোনামটি শুনলেই বোঝা যায় বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কতটা ভয়ঙ্কর এবং জটিল ক্ষমতার খেলা চলছে, যেখানে একটি দেশের শীর্ষ নেতৃত্বকে সরাসরি নিশানা করার মতো কৌশলগত পরিকল্পনা নিয়ে পরাশক্তিগুলোর উচ্চ পর্যায়ে আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তখন তার প্রশাসনের অন্যতম প্রধান নীতি ছিল ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগ করা। আর এই নীতির চূড়ান্ত পর্যায় হিসেবেই রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকেরা মনে করেন যে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত তার ছেলে মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার মতো চরম পরিকল্পনাগুলো তাদের কৌশলগত আলোচনার টেবিলে স্থান পেয়েছিল। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে এভাবে সরাসরি নিষ্ক্রিয় বা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা অত্যন্ত বিরল, এবং এর পরিণতি হতে পারে ভয়াবহ, কারণ এই ধরনের পদক্ষেপ শুধু একটি দেশেই নয়, বরং পুরো অঞ্চলে একটি বিশাল যুদ্ধ এবং অরাজকতার জন্ম দিতে পারে। ওয়াশিংটনের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা বিশ্লেষকদের মতে এই ধরনের পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইরানের শাসন কাঠামোর একেবারে শীর্ষ পর্যায়ে একটি শূন্যতা বা লিডারশিপ ভ্যাকিউম তৈরি করা, যাতে করে দেশটিতে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বর্তমান সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। মোজতবা খামেনি, যিনি বর্তমানে ইরানের রাজনৈতিক এবং সামরিক পরিমণ্ডলে, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ভেতরে ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন, তাকে সরিয়ে দিলে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কগুলো, যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, একটি বড় ধরনের নেতৃত্বহীনতার সংকটে পড়বে বলে মার্কিন নীতি নির্ধারকরা ধারণা করেছিলেন। আফগানিস্তানের 2 প্রদেশে পাকিস্তানের বিমান হামলা, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং সীমান্ত রাজনীতির ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, যা 2 প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তানের খোস্ত এবং পাকতিকা প্রদেশে তারা যে আকাশসীমার অভিযান চালিয়েছে, তার মূল লক্ষ্য ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপন আস্তানা ধ্বংস করা, যারা দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছিল।
কিন্তু আফগানিস্তানের বর্তমান তালিবান প্রশাসন এই হামলাকে তাদের দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার পেছনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নামক যে দীর্ঘ সীমান্ত রয়েছে তা নিয়ে দুই দেশের মধ্যে কখনোই কোনো স্থায়ী সমঝোতা ছিল না, এবং আফগানিস্তানে যখনই কোনো সরকার এসেছে তারা এই সীমানাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে অত্যন্ত জটিল করে তুলেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালিবান ক্ষমতায় আসার পর টিটিপি আফগানিস্তানে একটি নিরাপদ আশ্রয় পেয়েছে এবং সেখান থেকে তারা নিজেদের সংগঠিত করে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করছে। অন্যদিকে আফগান প্রশাসন বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তারা তাদের মাটি ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতে দেবে না।